আমাদের দেশে এমন একটা জায়গা থাকে যেখানে মাইলের পর মাইল শুধু ফাঁকা অঞ্চল, কোনো জনবসতি নেই, শুধু প্রকৃতি আর প্রকৃতি। আবার তারই মাঝে কোনো কোনো জায়গা থাকে দূর থেকে দেখলে মনে হবে যেন প্রকৃতির সমুদ্রে ছোট্ট একটা দ্বীপ ভেসে আছে। এমনই একটা জায়গা আছে যার নাম গড়ডাঙ্গা। কেউ জানে না গাছপালায় ঘেরা এই ছোট্ট জায়গাটায় কত রহস্য, কত স্মৃতি আর কত অকৃত্রিম ভালোবাসা লুকিয়ে আছে। কেউ জানে না সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিলয় বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে হেঁটে এসে কেন এখানে সময় কাটায়। ব্যস্ত কর্মজীবনে সময় পেলেই বহু পুরনো গাছটার তলায় একটা বড় পাথরের কোল ঘেঁষে অনেকক্ষণ বসে থাকে। কারণ জানতে হলে আমাদের বেশ কয়েক বছর আগে চলে যেতে হবে। ছোট্ট এই গ্রামটার নাম বিজয়গড়। তখন ভোরবেলা নিলয় নামের এই ছোট্ট ছেলেটি বাড়িতে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে পড়েছে। তখনও বাড়ির কেউ ঘুম থেকেই ওঠেনি। নিলয় হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা চলে এলো, কিন্তু জানে না কোথায় যাবে। শুধু অভিমানী নিলয় জানে বাড়ি থেকে তাকে অনেক দূরে চলে যেতে হবে। কিন্তু কতক্ষণ আর হাঁটবে? একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়ে পড়ল। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে। কার্পেটের মতো সবুজ বিস্তীর্ণ ফাঁকা জায়গাটার মাঝে একটা ছোট্ট গাছপালায় ভর্তি জায়গা দেখতে পেল, যেখানে অনেক ছায়া আছে। নিলয় ভাবলো ওইখানে গিয়ে একটু বিশ্রাম নেওয়া যাবে। জায়গাটার দিকে একটু এগিয়ে যেতেই নিলয় লক্ষ্য করলো বড় গাছটার গোড়ায় একটা পাথরের উপরে বসে আছে এক বৃদ্ধ লোক। আহা, কি শান্তভাবে বসে আছেন! দেখলেই মনে হচ্ছে যেন কোনো উদ্বেগ নেই, কোনো ব্যস্ততা নেই। নিজেকে প্রকৃতির সঙ্গে একেবারে ভাসিয়ে দিয়েছেন। নিলয় সামনে যেতেই বৃদ্ধ মানুষটি তার দিকে তাকালেন। খুব অবাক হলেন। সাধারণত এই দিকে তো খুব একটা মানুষজন আসে না। তাই নিলয়কে দেখে বললেন, তুমি কে খোকা? এখানে কিভাবে এলে? তোমাকে খুব পরিশ্রান্ত লাগছে। ঠিক আছে, তুমি আগে এখানে বসে আরাম করো, তারপর না হয় বলবে। নিলয় কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর ভদ্রলোক আবারও নিলয়কে জিজ্ঞাসা করলেন, এবার বলো তো বাছা, এত দূরে নির্জন জায়গায় তোমার আসার কারণটা কি? ঠিক কী কারণে হাঁটতে হাঁটতে নিলয় এখানে এসেছে সেটার বিবরণ দিতে থাকলো। আসলে স্থানীয় গিরিরাজ বিদ্যালয় থেকে এবছর নিলয় ক্লাস 5 থেকে প্রথম হয়ে ক্লাস 6-এ উঠেছে। নিলয় বরাবরই অর্থাৎ ক্লাস 1 থেকেই প্রতি বছর ক্লাসে প্রথম হয়, আর ভালো রেজাল্ট করার জন্য প্রতি বছরই বাবা মার কাছ থেকে কিছু একটা উপহার পায়। স্কুল ড্রেসটা পুরনো হয়ে গেছে, দু এক জায়গায় ছিঁড়েও গেছে। মা সেলাই করে দিয়েছে, কিন্তু এইবার নিলয় আবদার করেছিল নতুন একটা স্কুল ড্রেস কিনে দেওয়ার জন্য। নিলয় ছাড়া ক্লাসের প্রায় প্রত্যেকেরই নতুন ক্লাসে নতুন স্কুল ড্রেস হয়েছে। নিলয়ের পুরনো ড্রেসটা পরে যেতে খুব লজ্জা করে, কিন্তু নিলয়ের বাবা এই মুহূর্তে তার স্কুল ড্রেস কিনে দিতে রাজি হয়নি। গতকাল রাতে খেতে বসে নিলয় তার মাকে কত করে বলল যে স্কুল ড্রেস কিনে দেওয়ার জন্য বাবাকে বলতে। নিলয়ের ধারণা মা যদি বাবাকে বুঝিয়ে বলে তাহলে বাবা কিনে দিতে হয়তো রাজি হয়ে যাবে, কিন্তু মা উল্টে তাকে বলল, বাবা নীলু, এবার তুমি ক্লাস 5 থেকে 6-এ উঠবে, আর কবছর পরেই তো তুমি মাধ্যমিক দেবে, তারপর উচ্চ মাধ্যমিক দিয়ে শহরের কলেজে যাবে। মানে তুমি বড় হচ্ছ। তোমার বাবার কতটা সামর্থ্য সেটা বোঝার চেষ্টা করতে হবে। তো তোমার বাবা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, সামান্য কটা টাকাই মাইনে পান। আগামী দিনে তুমি যত উঁচু ক্লাসে উঠবে ততই পড়াশোনার খরচ বাড়তে থাকবে, আর তোমার ক্লাসের বন্ধুদের সঙ্গে নিজেকে কখনো মেলাতে যাবে না। তাদের বাবারা হয়তো তোমার বাবার থেকে অনেক বেশি উপার্জন করেন, বরঞ্চ এটা ভেবে অনেক বেশি গর্বিত হও যে তুমি ক্লাসে পড়াশোনাতে প্রথম হও, তোমার আগে কেউ নেই। তোমার বাবা মার পরিশ্রমের মর্যাদা তুমি প্রতি বছর এইভাবেই দিতে থাকো, তাহলেই হবে। বুঝেছো? সমস্ত ঘটনা শোনার পর ভদ্রলোকটি শান্তভাবে বললেন, আমার মনে হয় না তোমার মা অন্যায় কিছু বলেছেন।
হয়তো এই সময় একটা অর্থনৈতিক সমস্যা চলছে। গরিবের বা নিম্ন মধ্যবিত্ত ঘরে এটা স্বাভাবিক ঘটনা। বরঞ্চ তোমার জন্য তোমার মা অনেক সুন্দর সুন্দর কথা বলেছে। এই সমস্ত কথাগুলো শুনে তোমার এত অভিমান করা উচিত হয়। অভিমানে গুমড়ে থাকা নিলয় কাউকে পেয়ে ঝরঝর করে সব কথা বলে দিয়েছিল, নিজেকে হালকা করে দিয়েছিল। ভেবেছিল বাবা মার অন্যায়টা কেউ একজন নিশ্চয়ই বুঝবে, কিন্তু ভদ্রলোক তো অন্য কথাই বললেন। নিলয় চুপ হয়ে গিয়েছিল, কি বলবে ভেবেই পাচ্ছিল না। তাই বলে নিলয় ভদ্রলোকের কথায় রেগে যায়নি, উল্টে তার মনে হচ্ছিল তাহলে বোধহয় সে ভুলই করেছে, তাই তার অনুশোচনা হচ্ছিল। ভদ্রলোকটি তা ভালোভাবেই অনুভব করলেন, তাই নিলয়কে বললেন, তোমার মন খারাপ করার কোনো দরকার নেই। আমার এখানে দেখেছো তো, ফুল ফল সবজির কত গাছ, আর সেগুলিতে আম জাম লিচু আরো অনেক ফল সবজি হয়ে আছে। আমি এখানে একাই থাকি, সবকিছু আমার একার পক্ষে অনেক বেশি। তাই মাঝে মাঝে এক ব্যবসায়ী আমার কাছ থেকে এই সমস্ত শাকসবজি ফল কিনে নিয়ে যায়। যা টাকা পয়সা পাই তা আমার পক্ষে একটু বেশি। তাই তোমার নতুন স্কুল ড্রেসের টাকাটা আমি না হয় দিচ্ছি, এবং অবশ্যই উপহার হিসেবে। আর তোমার আবদারটাও কোনো অন্যায় আবদার নয়। স্কুল ড্রেসের জন্য কিছু টাকা আর কিছু ফল নিয়ে নিলয় সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়েই ছলো ছলো চোখে অজানা উদ্দেশ্যে হেঁটে গিয়েছিল। কোথায় যাবে নিজেও জানতো না, অথচ প্রকৃতি আর অমন সুন্দর একটা মানুষ নিলয়কে প্রাণবন্ত করে দিয়েছিল। তাই শুধু নতুন স্কুল ড্রেস কেনা নয়, অজানা একটা আনন্দ নিলয় অনুভব করছিল। এদিকে নিলয়ের মা প্রভা খুব চিন্তায় পড়ে গেছে। নিলয়ের বাবা বলরাম সকালবেলা ভেবেছে নিলয় আশেপাশেই কোথাও গেছে, তাই কাজে বেরিয়ে গেছে। কিন্তু অনেক বেলা পর্যন্ত নিলয় বাড়ি না ফেরায় প্রভা রাস্তায় দাঁড়িয়ে উদ্বিগ্ন হয়ে নিলয়ের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর নিলয় ফিরে এলো। ক্ষুধার্ত নিলয়কে প্রভা খেতে দিল। ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কোথায় গিয়েছিল, সেখানে কার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তাকে ফল আর স্কুল ড্রেস কেনার টাকাই বা কে দিল, সব তার মাকে বলল। প্রভা অবাক হলো, ভাবলো এসব কি বলছে। সন্ধ্যের পর বলরাম কাজ থেকে বাড়ি ফিরে আসার পর প্রভা চা করে দিয়ে বলল, জানো, নিলয় সেই ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, তারপর বিকেলবেলা বাড়ি ফিরল। ওকে স্কুল ড্রেস কিনে দেওয়া হয়নি বলে ও রাগ করে অনেক দূরে কোথাও একটা চলে গিয়েছিল, ফাঁকা জায়গায় একটা ছোট্ট গ্রামে। সেখানে অনেক রকম গাছ, আর সেখানে থাকে এক গাছ দাদু। তিনিই নাকি নিলয়কে ফল আর স্কুল ড্রেস কেনার টাকা দিয়েছেন। কি সব আজগুবি গল্প আরম্ভ করেছ? এটা তো রূপকথার গল্প হয়ে গেল। ফাঁকা জায়গা, গাছগাছালি গ্রাম, তাতে আবার গাছ দাদু, সে আবার ফল টাকা পয়সা দিচ্ছে। ছেলে মা দুজনের মাথাটা গেছে। দেখো, আমার মাথা একদমই ঠিক আছে, বরঞ্চ তোমার ছেলের মাথাটা ঠিক আছে কিনা তা দেখো। আমাকে বাড়ি ফিরে যা বলেছে আমি সেইটুকুই বলেছি। ব্যাপারটা মোটেই মজার নয়। ঘটনাটা যদি বানানোই হবে, তাহলে নিলয় ওই ফল আর ড্রেস কেনার টাকাই বা কোত্থেকে পেল, সেটা আমাকে বলো। সত্যি এটা খুব চিন্তার বিষয়। কাল সকালেই আমি নিলয়কে নিয়ে বের হব। ওকে বলবো কোথায় তোর গাছ দাদু আছে দেখাবি চল। দরকার পড়লে কালকে কাজে যাব না, ঠিক আছে? ঘটনাটা অস্বাভাবিকই বটে, তাই নিলয়ের কথাগুলো তার বাবা মা বিশ্বাস করেননি। উল্টে তারা দুশ্চিন্তা করতে লাগলো, নিলয় কোনো দুশ্চক্রে পড়ে যায়নি তো। পরদিন একদম সকালবেলা বলরাম বাড়ি থেকে নিলয়কে নিয়ে বেরিয়ে পড়ল। বলরাম যখন সত্যি সত্যি নিলয়ের গাছ দাদুর সাক্ষাৎ পাবে, তখন কি করবে তা জানতে হলে আমাদের এই গল্পের দ্বিতীয় অংশ অবশ্যই দেখতে হবে। আর তার জন্য আমাদের চ্যানেল চুকিতকিত বাংলা কার্টুনকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো। আর এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক আর অনেক শেয়ার করো। ধন্যবাদ।